নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমাদের এই সপ্তাহের নিবেদন ক্যাসেল অফ স্টোরিজ অরিজিনালসের মিশরের ভৌতিক গল্প বালুর রানী। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। আমার নাম অর্ণা। আমি একজন ভারতীয় ফটোগ্রাফার। দেশ বিদেশের নানা ঐতিহাসিক স্থানের ছবি ক্যামেরাবন্দি করা আমার শখ এবং পেশা। ঐতিহাসিক স্থানের নাম করছি, তবে মিশরকে কি বাদ দিলে চলে? আজ থেকে 1 বছর আগে আমি মিশরে গিয়েছিলাম কিছু প্রাচীন স্থানের ছবি তোলবার জন্য। সেখানে গিয়ে আমি এক অভিশপ্ত রহস্যের সম্মুখীন হই, যে রহস্য আজও আমার সঙ্গ ছাড়েনি। কায়রো এবং লুক্সর ঘুরে বিভিন্ন প্রাগৈতিহাসিক স্থানকেই নিজের ক্যামেরা বন্দি করেছি। অসাধারণ সব স্থান, আর তার থেকেও অসাধারণ তাদের ইতিহাস। পিরামিড, মমি, ফেরাও, রানী এবং তাদের রাজত্ব, বংশ। শুধু তাই নয়, বিভিন্ন স্থানের বিভিন্ন প্রচলিত গল্প, কখনো কোনো বীর যোদ্ধার বা কখনো কোনো ভৌতিক অস্তিত্বের। কিছু গল্প সত্যি, কিছু আবার মন গড়া কাহিনী, কিছু আবার ইতিহাসের পাতা থেকে চিরতরে মুছে যাওয়া রহস্য। তখন আমার কাজ প্রায় শেষের দিকে। লুক্সর থেকে সবে বেরিয়েছি, সঙ্গে আমার গাইড ইসমাইল। আমি বললাম, আচ্ছা, আমার হাতে আরো একদিন আছে, আশেপাশে আর কি কোনো জায়গা আছে দেখবার মতো? এর আশেপাশে মোটামুটি আপনাকে সবই ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি ম্যাডাম। হ্যাঁ, তবে সেসব স্থান তো সবাই কভার করে। আর তাছাড়া লোকেরা এইসব জনপ্রিয় স্থানের ছবি এর আগেও অনেক দেখেছে। আমি একটু অন্য ধরনের ছবি চাই, যেসব ইতিহাস আজও লোকচক্ষুর আড়ালে আছে। কিছুক্ষণ ভেবে নিয়ে ইসমাইল বলল, একটা জায়গা আছে, কিন্তু সেখানে বড়ই নিরিবিলি, কেউ খুব একটা যায় না। ভালো তো, এরকম জায়গাই তো খুঁজছিলাম, যা এখনো মানুষের নজরে আসেনি। তা সেখানে কি আছে? ইতিহাসের পাতার থেকে মুছে যাওয়া একটি ধ্বংসপ্রাপ্ত রহস্যময় নগর। লোকেরা বলে ওখানে এক প্রাচীন রানীর আত্মা বন্দী আছে, বালুর রানীর আত্মা। মনে মনে হাসলাম। মিশর আর তার ভৌতিক রহস্য, সে বিষয়ে ইসমাইলকে আর কিছু বললাম না। গাড়িতে উঠে পাড়ি দিলাম সেই স্থানের উদ্দেশ্যে। ঘণ্টাখানেক যাওয়ার পর বেশ কিছু ঘরবাড়ির ধ্বংসাবশেষ চোখে পড়ল। সেসব দেখেই বোঝা যাচ্ছিল কোনো এক সময় এই স্থানে লোকবসতি ছিল, কিন্তু আজ এখানে কোনো মানুষের কোনো চিহ্নই নেই। আমি গাড়ি থেকে নেমে ক্যামেরা হাতে নিতেই ইসমাইল বলল, সাবধানে ম্যাডাম, এই স্থানটি নিরাপদ নয়। এখানে লোকজন আসে না বললেই চলে, বছরে হয়তো 1জন কি 2জন। অনেকেই বলেছে তারা এখানে সেই বালুর রানীর অস্তিত্ব অনুভব করেছে। বিশেষ করে কোনো মহিলা এখানে কোনোদিনও আসেনি। বলা যায় এই শতাব্দীর আপনিই প্রথম মহিলা যে এখানে এসেছে। তা কে এই রানী? তার কি কোনো ইতিহাস জানো? পুরনো লোকেদের মুখে শোনা, প্রায় কয়েক হাজার বছর আগে এই মরুভূমিতে রাজত্ব করতেন এক রানী, রানী নেফেরসারা। তিনি ছিলেন ফেরাও থুতমেসের প্রিয়তমা স্ত্রী। সেই রানীর রূপ ছিল স্বর্গীয়। সেই প্রাসাদেই এক পুরোহিত ছিলেন, নাম আখেম। রানীর প্রতি প্রেমে পাগল হয়ে যায়। সে বিভিন্ন ওই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে রানীকে প্রলুব্ধ করতে চায়, কিন্তু রানী ছিলেন দেবতা ওসিরিসের ভক্ত। প্রতি রাতে তার প্রার্থনা করতেন, কিছু শক্তিও লাভ করেছিলেন।
তাই আখেনের কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব রানীর ওপর পড়েনি। অবশ্য এই ঘটনা জানাজানির পর আখেনকে নগর থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু তার কিছুদিনের মধ্যেই এই পুরো নগর আগুনে পুড়ে যায়। প্রচুর মানুষ মারা যায়, আর রানীকে কখনো খুঁজে পাওয়া যায়। তবে হ্যাঁ, পাওয়া গেছিল একটি অলংকার, হাতে পরার অলংকার। পরবর্তীতে যারা এই স্থানে এসেছেন তাদের মধ্যে অনেকেই দেখতে পেয়েছেন বালুর রানীর অতৃপ্ত আত্মা, আর সেই অলংকার যেটি রানী তার জীবনকালে সবসময় পরে থাকতেন, আর তাতে খোদাই করা আমার উত্তরাধিকারীর জন্য। যারা সেই অলংকার নিজের চোখে দেখেছিল তাদের মধ্যে একজন সেটার ছবি এঁকে রেখেছিল। সেই ছবি আমি একবার দেখেছিলাম। ইসমাইলের কথা শুনতে শুনতে আমি নিজের কাজ করতে লাগলাম। বেশ কিছু স্টিল শট নিলাম, ড্রোন শট নিলাম, আশেপাশের বাড়ির ধ্বংসাবশেষ এবং সেই ধ্বংসাবশেষের ওপর বিভিন্ন কারুকার্য। কত অজানা ইতিহাসের সাক্ষী এরা। গাড়ি এবং ইসমাইলকে পেছনে রেখে আমি বেশ কিছুটা এগিয়ে গেলাম। তারপর হঠাৎ চোখে পড়ল এক বিশাল প্রাসাদে ধ্বংসাবশেষ ভূতের মতো দাঁড়িয়ে আছে। আমি এগিয়ে গেলাম সেদিকে। তারপর কয়েকটা ছবি তোলার পর হঠাৎ নজরে পড়ল এক ছায়া মূর্তি, যেন কোনো নারীর ছায়া। কিন্তু ইসমাইল যে বলল এখানে কেউ আসে না। ধীর পায়ে হেঁটে গেলাম সেই ছায়ার দিকে। মনে হলো সেখানে এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে, পরনে প্রাচীন মিশরীয় পোশাক, গা ভর্তি অলংকার। আমি তৎক্ষণাৎ ছবি তুলে নিলাম। এমন সময় হঠাৎ, ম্যাডাম, আপনি এখানে কি করছেন? বললাম না, এই স্থান বড়ই বিপজ্জনক, না বলে এদিক ওদিক যাবেন না। যাই হোক, এখানে আর বেশি দেরি করা যাবে না। একটু পরেই সূর্য ডুববে, অন্ধকার হলে এখানে থাকা নিরাপদ নয়। চলে আসুন তাড়াতাড়ি। ইসমাইল চলে গেলে আমি আরেকবার পিছনে ফিরে দেখলাম। দেখেই অবাক হলাম। কোথায় গেল সেই মহিলা? তবে কি চলে গেল? হয়তো তাই হবে। এই ভেবে সেই স্থান ছেড়ে বেরিয়ে পড়লাম। গাড়ির কাছে এসে নিজের জিনিসপত্র গোছাচ্ছি, এমন সময় সন্ধে নামল। গাড়ি থেকে ইসমাইল তাড়া দিয়ে বলল, ম্যাডাম, হলো আপনার? অন্ধকার হয়ে গেছে, এখানে আর থাকা উচিত না। হ্যাঁ, আমি সব গুছিয়ে নিয়েছি, এগুলো গাড়িতে তুলতে হবে শুধু। দিন, আমি সাহায্য করছি। ইসমাইল তাড়াতাড়ি জিনিসগুলো গাড়িতে তুলে ফেলল। আমি গাড়িতে বসতেই স্টার্ট দিল। এই অন্ধকার মরুভূমিতে গাড়ির হেডলাইটই যেন একমাত্র আলো। কিছু দূর চলার পর গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। অনেকবার চেষ্টা করায় গাড়িটা কোনো রকমের বিকট শব্দ করতে করতে এগোতে লাগলো। সেই অবস্থাতেই সেটিকে রাস্তার এক ধারে দাঁড় করানো হলো। আমি লক্ষ্য করলাম ভয় ইসমাইলের মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে ইসমাইল? আমি দেখে আসছি ম্যাডাম, আপনি গাড়ির ভেতরেই বসুন। এই বলেই গাড়ির থেকে নেমে সে বোনেট খুলে কিছু একটা উদ্ধার করার চেষ্টা করলো। তারপর ফিরে এসে বলল, ম্যাডাম, সেরকম কিছু বুঝতে পারলাম না, আর এখন এদিকে কেউ আসতে রাজিও হবে না। আজ এখানেই তাঁবু ফেলতে হবে। ঠিক আছে, তবে তাই করো। তাঁবু খাটিয়ে সব জোগাড় করে দেওয়ার পর ইসমাইল বলল, ম্যাডাম, রাতে তাঁবুর থেকে ভুলেও বেরোবেন না, আর কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন। এই বলে সে তাঁবুর ভেতর গিয়ে চেন টেনে দিল। দূরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, চারপাশটা অন্ধকার। তাঁবুর বাইরে আর দাঁড়ালাম না, ভেতরে গিয়ে চেন টেনে দিলাম।
তারপর ল্যাপটপে ফটোগুলো দেখতে লাগলাম। বেশ অনেক কিছু কভার করা গেছে, তার মধ্যে বেশ কিছু ছবি আমার পছন্দও হলো। তারপর আমি খুঁজতে লাগলাম সেই মহিলার ছবিটা। অনেক খোঁজার পর ছবিটি পেলামও বটে, কিন্তু ছবির ভেতরে থাকা সেই মহিলা কোথায় গেল? আমার স্পষ্ট মনে আছে এই ছবিটাতেই সেই মহিলাটি ছিল। কিছুতেই ব্যাপারটা বুঝতে পারলাম না। তবে কি সেই ছবিটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে? কারণ এমনভাবে কেউ ছবির ভেতর থেকে তো উধাও হয়ে যেতে পারে না। এই নিয়ে আর বেশি ভাবলাম না। সারাদিনের পর বেশ ঘুমও পেয়েছিল। ব্যাগে যা শুকনো খাবার ছিল তাই খেয়ে শুয়ে পড়লাম, আর সাথে সাথেই ঘুমিয়েও পড়লাম। বেশ রাতেই আমার ঘুম ভাঙল। নাকি কেমন একটা ধুনোর গন্ধ এলো। হঠাৎ বাইরে ঝিঝি পোকার শব্দ ভেদ করে গয়নার টুংটাং শব্দ ভেসে এলো। আমি ফোন তুলে সময় দেখলাম রাত্রি 3:10। এমন সময় মনে হলো তাঁবুর বাইরে যেন কেউ চলাফেরা করছে। ঠিক তখনই আমার কানের কাছে যেন ফিস ফিস করে কেউ বলল, আমি অপেক্ষায় ছিলাম আমার উত্তরাধিকারী। আমি চমকে উঠে পেছনে তাকালাম। কেউ নেই, তাঁবু ফাঁকা। তখন আবার বাইরে থেকে ভেসে এলো সেই টুংটাং গয়নার শব্দ। ভয় ভয় তাঁবুর চেনটা খুললাম। বাইরে নজর ফেলতেই চোখে পড়ল সেই নারী, পরনে প্রাচীন মিশরীয় পোশাক ও সোনার অলংকার। যাদের আলোয় দেখতে পেলাম সে হাঁটতে হাঁটতে অনেক দূরে এগিয়ে গেল, তারপর আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক যেন এই মরুভূমি তাকে গ্রাস করল। তাঁবু থেকে বেরোনোর সাহস হলো না। তাঁবুর চেন লাগাবো ঠিক তখন চোখে পড়ল একটি সোনার বালা বালির ওপর পড়ে আছে। আমি তাঁবুর থেকে হাত বাড়িয়ে সেই বালাটি তুলে নিলাম। তারপর ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম সেটিকে। তখনই দেখলাম বালাটির গায়ে খোদাই করা আমার উত্তরাধিকারীর জন্য। আমার মনে পড়ে গেল ইসমাইলের বলা সেই ইতিহাসের কথা। রানী নেফের সারাহর সেই বালা যাতে খোদাই করা ছিল, এই একই কথা। কিন্তু সেই বালা এই মহিলার কাছে এলো কি করে? আর এত রাতে ইনি বা একা এই নির্জন স্থানে কি করছিলেন? কিছু বুঝতে পারলাম না। যথেষ্ট ভয় পেলাম। ইসমাইল বলেছিল সে নাকি সেই বালাটির ছবি দেখেছে। বাধ্য হয়ে রাতেই তার তাঁবুর কাছে গিয়ে তাকে ডাকলাম। চোখ রগড়াতে রগড়াতে সে তাঁবু থেকে বেরিয়ে এলো। কি হলো ম্যাডাম, কোনো অসুবিধা হয়েছে? আমি বালাটি তার কাছে এগিয়ে দিয়ে সব ঘটনা খুলে বললাম। বালাটা দেখে সে বলল, এ তো ঠিক সেরকমই দেখতে। তবে কি সেই মহিলা বালুর রানী ছিলেন? রানী নেফের সারা? আপনি তাঁবুর ভেতরে চলে যান। যাই হয়ে যাক না কেন, সেখান থেকে বেরোবেন না। ভোর হতে আর বেশি দেরি নেই। ততক্ষণ খুব সাবধানে থাকতে হবে। এই পালাটা নিজের কাছে রাখবেন না, ফেলে দিন ম্যাডাম। সেই কথা মতো আমিও বালাটিকে অন্ধকারের মধ্যে ছুঁড়ে ফেলে দিলাম। বাকি রাতটা আর ঘুম এলো না। সকাল হতেই ইসমাইলের গলা কানে এলো। তাড়াতাড়ি তাঁবু থেকে বেরিয়ে এলাম। জিজ্ঞেস করলাম, গাড়ি ঠিক হয়ে গেছে ইসমাইল? চলো তাহলে ফিরে যাই। না ম্যাডাম, গাড়ি এখনো ঠিক হয়নি। আমি একটু এগিয়ে দেখছি। এই সময় নিশ্চয়ই কোনো মেকানিক পেয়ে যাব। সকাল হয়ে গেছে, ভয়ের কিছু নেই।
তাঁবুগুলো এরকমই থাক, আমি এসে গোটাবো। আপনি যতক্ষণ তাঁবুর ভেতরেই বিশ্রাম নিন, যতক্ষণ না আমি ফিরছি তাঁবুর থেকে বেরোনোর কোনো প্রয়োজন নেই। এই বলে সে লুক্সরের দিকে হাঁটতে লাগলো। আমি আবার তাঁবুতে ফিরে গেলাম। কিছুক্ষণ শুয়ে বসে কাটালাম। রাতে ঠিক করে ঘুম না আসায় আবার চোখে ঘুম জড়িয়ে এলো। কিছুক্ষণ পর কানে এলো পায়ের শব্দ আর সেই চেনা ধুনোর গন্ধ। তাঁবুর চেন খুলে বাইরে বেরিয়ে এলাম। দেখলাম গতকালের সেই মহিলা। অপরূপ সুন্দর তার চেহারা, চোখের মণিতে যেন নীল অগ্নিশিখা, ঠোঁটে এক রহস্যময় হাসি। গতকাল অন্ধকারে খেয়াল করিনি, আজ ভোরের আলোয় স্পষ্ট দেখতে পেলাম সে গর্ভবতী। সে এগিয়ে যেতে লাগলো সেই ধ্বংস পরিত্যক্ত নগরীর দিকে, আর আমি তাকে অনুসরণ করে চলতে লাগলাম। তারপর পৌঁছলাম সেই পুরনো স্থানে। চারপাশে পড়ে আছে ধ্বংসস্তূপ। এগিয়ে গেলাম সেই নারীকে অনুসরণ করে। কিছু দূর এগিয়ে চোখে পড়ল সেই প্রাসাদ। তবে সে প্রাসাদ ভাঙা বা পরিত্যক্ত নয়, সুন্দর সুসজ্জিত আলো ঝলমলে প্রাসাদ। সেই নারী আর আমি প্রাসাদে প্রবেশ করলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। আমি কোথায় এলাম? এবার সেই মহিলা এক ঘরে প্রবেশ করলো। হাতের ইশারায় আমাকেও সেখানে আসতে বলল। ঘরে ঢুকলাম। সেই একই চেনা ধূপের গন্ধ। দেখলাম সেটি একটি প্রার্থনা কক্ষ। সেখানে বসে আছে সেই নারী, আর তাকে ঘিরে আরো কয়েকজন অল্প বয়সী মহিলা, এবং তারা কোনো এক দেবতার আরাধনায় ব্রত। আমার বুঝতে অসুবিধা হলো না, এ নারী আর কেউ না, স্বয়ং রানী নেফেসারাহ। আর তারা এই ঘরে ওসিরিসের আরাধনা করছে, যেন তারা সেই গর্ভে থাকা সন্তানের জন্যই প্রার্থনা করছে। এমন সময় তীর বেগে সেই কক্ষে প্রবেশ করলো এক মধ্যবয়স্ক ব্যক্তি। চোখের চাউনিতে রাগ ও আক্রোশ। তাকে দেখে সব মহিলারা ভয়ে রানীর পেছনে লুকিয়ে পড়ল। সে ব্যক্তির চেহারা বিশাল, চোখ রাগে রক্ত জপার মতো লাল। আমি বুঝতে পারলাম এই সেই রাজপুরোহিত আখেন। সে রানীর দিকে আঙ্গুল নির্দেশ করে খুবই আক্রোশের সঙ্গে কিছু বলতে লাগলো। তার ভাষা স্পষ্ট বুঝতে পারলাম না, তবে এইটুকুনি বুঝতে পারলাম যেন কোনো রকমের সে অভিশাপ দিচ্ছে রানীকে। রানীর মুখের অভিব্যক্তি বদলে গেল। সেই শান্ত সুন্দর মুখ রাগে ভরে উঠল এবং তার চোখে জ্বলে উঠল অগ্নিশিখা। আখেন হঠাৎ একটি ছোরা বের করে রানীর দিকে এগিয়ে গেল। সে যেন গর্ভে থাকা সন্তানটির উপর আঘাত করতে চাইল। ঠিক সেই সময় প্রহরীর দল কক্ষে প্রবেশ করে আখেনকে টেনে হিচড়ে সে ঘর থেকে বের করে নিয়ে গেল। তার ঠিক কিছুক্ষণ পর সারা প্রাসাদে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শুরু হলো। আমি সে স্থান ছেড়ে পালাবার চেষ্টা করলাম, কিন্তু আমার সারা শরীর যেন আগুনের তাপে জ্বলে উঠল। রানী নেফেসারাহ এবং তার সঙ্গে থাকা মহিলারা আমাকে চারপাশ থেকে ঘিরে রাখল। তারা যেন আমাকে সেই ভয়ঙ্কর অগ্নি লেলিহান শিখার থেকে রক্ষা করবার আপ্রাণ চেষ্টা করছে। ভয় ও যন্ত্রণায় আমি চোখ বন্ধ করে মেঝেতে বসে পড়লাম। বাইরে থেকে ভেসে আসছে অসংখ্য মানুষের আর্তচিৎকার। কতক্ষণ সেভাবে ছিলাম জানি না। যখন সেসব শান্ত হয়ে গেল,
আমি চোখ খুলে দেখলাম অন্ধকার। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাসাদের ভগ্নাবশেষ। কোনো জনমানবের কোনো চিহ্ন সেখানে নেই। রানী বা কোথায় গেল? এমন সময় আমার নজরে পড়ল একটি বাক্স। কাছে গিয়ে দেখলাম এটি একটি সোনার বাক্স। আশ্চর্য হলাম, এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে সব ধ্বংস হয়ে গেল কেবলমাত্র এই বাক্সটি ছাড়া। সেটিকে হাতে তুলে নিলাম। ভয় ভয় বাক্সটি খুলতেই আমি চমকে উঠলাম। এই তো সেই গত রাতের বালাটি, যেটিকে আমি অন্ধকার মরুভূমিতে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। ঘুরিয়ে দেখলাম বালাটি যেখানে খোদাই করা ছিল আমার উত্তরাধিকারীর জন্য, সেখানে এখন লেখা আছে আমার নাম, অর্ণা। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। এমন সময় কানে এলো, অর্ণা, অর্ণা। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। হঠাৎ চোখ খুলে দেখি আমি তাঁবুতে। বাইরে থেকে ইসমাইল ডাকছে। তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখি ইসমাইল দুজন লোক নিয়ে এসেছে। সে বলল, ঘুমিয়ে পড়েছিলেন বুঝি? গাড়ি ঠিক হয়ে গেছে, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি তাঁবু গুটিয়ে আসছি। আমি সেই মতো নিজের জিনিসপত্র নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। বসে বসে ভাবতে লাগলাম সেই অদ্ভুত স্বপ্নের কথা, আর নিজের মনেই হাসতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ল আমার হাতের দিকে। সেই সোনার বালা, যাতে আমার নাম খোদাই করা। এমন সময় আবার সেই কণ্ঠস্বর আমার কানের কাছে, তুমি আমার উত্তরাধিকারী। গাড়ি স্টার্ট দিল। সেই স্থানে আর কোনো দিন যাইনি। এখন আমি কলকাতায়, কিন্তু সেই রহস্যের ছায়া আজও আমার সঙ্গে। সেই বালা অনেকবার খুলে ফেলবার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয় না। সেই রাতে ওই আগুনে পুড়ে রানী একা মারা যাননি, তার সাথে মারা যায় তার গর্ভে থাকা সন্তান, অর্থাৎ তার উত্তরাধিকারী। স্বপ্নের মধ্যে সেই মরণ যন্ত্রণা অনুভব করেছিলাম। সেই আগুনের জ্বালা আমি অনুভব করেছিলাম আমার সারা শরীরে। তবে কি আমি সেই? শুনলেন ক্যাসেল অফ স্টোরিজ অরিজিনালসের মিশরের ভৌতিক গল্প বালুর রানী। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।